দুনিয়াকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাবিজ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কত যোজনের কত মরুভূমি পড়ায়ে গো, কত বালু ঝড়ে কত আখির ধারা ঝিমুদারে দে। শত যোজনের কত মরুভূমি পড়ায়ে গো, কত বালু চরে কত আখি ধারা ঝরায়ে গো, বরষে আসিল ঈদ। পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক। শুরু করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইপিআর গ্রুপ কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রবাসীদের অংশগ্রহণের বিশেষ আড্ডা পরবাসী ঈদ। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও ভার্চুয়ালি যে যেখান থেকে আমাদের ঈদ আড্ডা উপভোগ করছেন সবাইকে জানাই ঈদ মোবারক। সাথে আছি আমি মাসুমা চৌধুরী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ 2017-18 শিক্ষাবর্ষ। আমাদের মাঝে আজকের আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত আছেন, ঠিক অতিথি বলাই না, তারা আমাদের প্রিয়জন, তারা আমাদের প্রাণের 175 একরে বেড়ে ওঠা সাবেক ইবিয়ান বড় ভাই বোন। আমাদের সাথে যুক্ত আছেন ফারহানা পারভিন আপু, ম্যানেজমেন্ট বিভাগ 2002-03 শিক্ষাবর্ষ, কৌশিক আহমেদ ভাইয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ 1999-2000 শিক্ষাবর্ষ, স্নিগ্ধা ইয়াসমিন আপু, বাংলা আমরা 11-12 শিক্ষাবর্ষ। আমাদের সাথে আছেন মোহাম্মদ শরীফুজ্জামান ভাইয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 2007-08 শিক্ষাবর্ষ, ডক্টর মুন্সি মুর্তজা আলী স্যার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1992-93 শিক্ষাবর্ষ, মিতা মর্তুজা আপু, বাংলা বিভাগ 2000-2001 শিক্ষাবর্ষ, ডক্টর এস.এম. ইয়াসির আরাফাত ভাইয়া, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ 1996-97 শিক্ষাবর্ষ, আফসাল হোসেন মাহিন ভাইয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 1998-99 শিক্ষাবর্ষ, মুস্তফা হক ভাইয়া, ম্যানেজমেন্ট বিভাগ 2001 বর্ষ, কামরুন নাহার হীরা আপু, ম্যানেজমেন্ট বিভাগ 2000-2001 শিক্ষাবর্ষ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উচ্ছ্বাস। সেই ঈদের আনন্দ ভাগাভাগির উৎসব কেমন হয় যদি ঈদ কাটে পরবাসে। আমরা জানবো আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়াদের কাছ থেকে বিদেশের মাটিতে প্রিয়জন ছাড়া ঈদ কেমন কাটছে, দেশে ঈদ কেমন কাটতো, দেশের ঈদ মিস করেন কিনা, করোনা মহামারীতে ঘরে বন্দি ঈদ কেমন কাটছে, শুনবো ক্যাম্পাস জীবনের ঈদ আড্ডায় স্মৃতি, এছাড়া গান, কবিতা, আড্ডা তো থাকবেই। প্রথমেই শুরু করতে চাই মুস্তফা হক ভাইয়া ও কামরুন নাহার হীরা আপুদেরকে দিয়ে। আমরা জানবো তাদের ঈদ কেমন কাটছে এবং তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে তারা আড্ডাটি চালিয়ে নিয়ে যায়, আমরা উপভোগ করি। আসসালামু আলাইকুম।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করি যে দেশের যে যেখানে আছেন এবং বিশ্বের সর্বপ্রান্তে যেখানে যে আছেন ইবিয়ানের গ্রুপের সবার জন্য রইল আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই আনন্দ সহকারে ঈদ করুন, নিরাপদে থাকুন, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ ইবিয়ান গ্রুপকে আমাদের ঈদের দিন সকালে সুন্দর একটি আয়োজন করার জন্য। আর দেশের বাইরে সবসময় আমাদের আসলে লোনলি লাগে, মা বাবাকে আমরা মিস করি, আমাদের ভাই বোনকে মিস করি, আমাদের প্রিয় শহরকে মিস করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মিশ্র অনুভূতির সকালে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছি। আর খুব ভালো লাগছে যে প্রিয় মুখগুলো, যাদেরকে একসময় দেখতাম আমাদের প্রাণের 175 একরের ক্যাম্পাসে। এখানে আমার বড় ভাই, বন্ধু, ছোট ভাই, ছোট বোন অনেকেই, তাদেরকে দেখে সেই সমস্ত দিনের কথাগুলো মনে পড়ছে। এবং ইবি আসলে আমাদের হৃদয়ের ভেতর এমনভাবে গেঁথে আছে যে যেটাকে শেকড়ের যেই টান, সেই টানটাকে আমি বলবো। তো সেই জায়গা থেকে যতদিন আমি বাঁচবো, ইবি এবং ইবিয়ানদের সাথেই থাকবো, এই আশাবাদ ব্যক্ত রেখেই আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। তো এইবার মনে হয় আমাকে ব্যাটলটি নিতে হচ্ছে, গুরু দায়িত্ব আমার কাঁধে। তো সেই জায়গা থেকে মাসুমা, তোমাকে অনেক ধন্যবাদ সুন্দর শুরু করার জন্য। আর আজকের অনুষ্ঠানটি আমরা আসলে আড্ডার ছলে আমরা এগিয়ে নেব। এখানে খুব বেশি নিয়ম বা খুব বেশি ফরম্যালিটিস আমরা করব না। আমরা একেবারে ভার্সিটিতে আমাদের দেখা হলে আমরা যেভাবে কথা বলতাম সেভাবে কথা বলবো। এখানে আমার বন্ধু, আমার তুহিন, তুহিন, তারপর আমার ছোট বোন লুসি, এরা তো আমার মানে পাড়ার, এবং আমার লুসি হচ্ছে আমার ডিপার্টমেন্টের, আর তুহিন আমাদের ডিপার্টমেন্টে আসতো আর কি, ঘুরতে আসতো। তো এইখানে ওদেরকে দেখে খুব ভালো লাগছে। আর আরাফাত ভাই আছেন, ওনাকে তো সবসময় দেখতাম যে উনি মানে ধীর লয়ে হেঁটে যাচ্ছেন, সবাই আমরা শুনতাম খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট। মানে ওনাকে দেখে আমরা একটু ভয় পেতাম, ভালো স্টুডেন্ট দেখে একটু আমরা সবাই একটু ভয় থাকে, কারণ ভাইয়া খুব চুপ। ভাইয়া আপনি মানে আপনাকে একটু আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে ভাইয়া। আমি একটু ইন্টারাপ্ট করি এর ভিতরে, সেটা হচ্ছে এইটা প্রথম শুনলাম ইউনিভার্সিটি মানে ক্যাম্পাস লাইফে আমাদেরকে কেউ ভয় পেত না ভাইয়া, আমার মনে হয় না ভালো স্টুডেন্ট, মানে আমি যখন টিচার হিসেবে জয়েন করি তারপরে সবার কোশ্চেন ছিল আমি কিভাবে ক্লাস নেই। তাদের বিশ্বাস হতো না যে, মানে আমি জানি না, মানে একটু গ্যাপের জন্য বোধ হয়, কারণ লাস্টের দিকে এসে তো অতটা মানে আমাদের বিস্তার ছিল না আড্ডা দেওয়ার। মাহিন আসলে আরো জমতো আর কি, আমাদের যেটা মনে হয়, কারণ ক্যাম্পাস লাইফে এমন কিছু নাই, মানে ওই সময় আড্ডার যেই মানে কি বিস্তারটা ছিল আমাদের, এটা আনবিলিভেবল। মানে আমার মনে আছে একটা ওনার বৃষ্টি, ওই যে আর্টস বিল্ডিং এর ওই 4টা দেয়ালের মাঝখানে চলে যেতাম, আমাদের একটা ভাঙা সুটকেস ছিল টিনের। হ্যাঁ, ওই সুটকেসটা নিয়ে ওই বাংলা ডিপার্টমেন্টের বেশ কিছু, যে রবি, সুরুজ, হ্যাঁ ওরা আসতো, আর ওই লয়ের উপর আমরা 7-8 জন ছিলাম। ওইখানে যে একদিন গান বাজনা শুরু করতাম, করলে একদিন হলো কি পয়সা পড়া শুরু করলো আর কি। হ্যাঁ, সবাই তো ওই যে মানে চত্বরের মাঝখানে, মানে বিল্ডিং এর 4 তলা পর্যন্ত সবাই আছে, তো খুচরা পয়সা যার কাছে যা ছিল ফেলা শুরু করছে। তো আমার মনে আছে 175 টাকা আমরা ওই দিন গান গেয়ে ইনকাম করছিলাম ওই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, তো তারপরে মানে এইরকম মানে ক্যাম্পাসে কথা হতো, মানে ওটাই বললাম যে এটা যদি
মুস্তফা যেটা বললো আমি নিজে অবাক হয়েছি যে আমাকে তো কেউ ভয় পেত ক্যাম্পাসে। না ভাইয়া এইটা তো হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে, আপনি এটা হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে, কিন্তু পুরো জুনিয়র ব্যাচের সাথে এই জন্য আমরা হচ্ছে দূর থেকে একটু মানে সামঝে চলতাম আর কি। যাই হোক, শেষের দিকে তো স্যার আসসালামু আলাইকুম, আপনাকে ঈদ মোবারক এবং অভিনন্দন আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। ওয়ালাইকুম সালাম, সবাইকে ঈদ মুবারক। স্যারকে একটু পার্সোনালি ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা 2020 যখন আমরা বাংলাদেশ গিয়েছিলাম তখন আমরা ভার্সিটিতে গিয়েছিলাম। তো স্যারের ডিপার্টমেন্টে স্যার আমাদেরকে যে রাজসিক আপ্যায়ন করেছিলেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। সামান্যই করেছে, তুমি বদনতা প্রকাশ করতেছো বেশি করে। না স্যার, এত আন্তরিকতার মানে সাথে আপনি তারপরে মতিন স্যার আমাদেরকে মানে ওয়েলকাম করছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং স্যার, এর জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা এখন অনুষ্ঠানের মধ্যে একটু ঢুকে যাই। অনুষ্ঠানের মধ্যে আমরা ঢুকেই গেছি, কিন্তু আমরা একটু জাস্ট আলোচনাটা করি যে আমরা আমাদের আসলে বিদেশে পরবাসে ঈদের অনুভূতি কি, তো সেইটা আমরা শুরু করি আমাদের স্যারকে দিয়ে আমরা শুরু করি। স্যার আমি মাত্র আসলাম, আমি একটু পরে শুরু করি। স্যার আপনি হচ্ছে আমাদের ওয়ান ডাউন ব্যাটসম্যান, ওপেনিং এ আমাদের মাসুমা হচ্ছে আমাদের ওপেনিং করে গেছে, সো আপনি হচ্ছে ওয়ান ডাউন ব্যাটসম্যান। স্যার মাসুমাকে আমি তো চিনি না, তো মাসুমা হচ্ছে আমাদের এখনো আমাদের ভার্সিটির ছাত্রী, ও হচ্ছে আমাদের ইনিশিয়াল উপস্থাপনাটা করেছে আর কি। ও আচ্ছা, গুড, ভেরি গুড। তো আমি শুরু করব? জি স্যার বিসমিল্লাহ বলে শুরু করুন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মানে ইবিয়ানকে, আমার হৃদয়ের ইবিয়ানকে আপ্যায়নের কথা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমরাও এরকম আপ্যায়ন আবার পেতে চাই। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি যখন ক্যাম্পাসে থাকবো তখন গিয়ে আপ্যায়ন করব। আমি এখন হয়েছে কি ব্যাক এন্ড ফোর্থ করতে করতে কাহিল হয়ে পড়ছি। ক্যাম্পাসে থাকলে কেউ গেলে অবশ্যই আপ্যায়ন করবো। যাই সবাইকে আমার এই হৃদয়ের পাশের মানুষগুলোকে আমার মন অন্তরস্থল থেকে শুভকামনা, ঈদ মুবারক। এখন নিউ ইয়র্কে বসন্তকাল, বসন্তের একটু ছোঁয়া দিতে হয় আসলে, বসন্তের শুভেচ্ছা। বাংলাদেশে এখন বৈশাখ ঈদ, তার ভিতরে করোনা চলতেছে। আপনারা মনে জানেন আমার করোনা হয়েছিল, আমি খুব বাজে অবস্থায় ছিলাম গত বছরের লাস্টে আর কি, ডিসেম্বরে। তাই আল্লাহর দোয়ায় ফিরে আসছে হসপিটাল থেকে। তাকে করোনা কালীন ঈদ এবং এই সব মিলায়ে বিদেশি ঈদ আসলে অনেক ভালো এবং কষ্ট এবং অনেক আবেগের ব্যাপার। কারণ দেশ থেকে সবসময় আমরা দেশে থাকলে যেটা ঈদ করেছি ছোটবেলায়, সেই আসলে মিস করা হয়। আরাফাত, থ্যাংক ইউ, অনেকদিন পর তোমাকে দেখলাম। আমিও। তো একটা জিনিস আজ কয়দিন আমার ভিতরে খুব খারাপ লাগছে মাথার ভিতরে, যে আমরা ঈদ করছি এই বিদেশে বা দেশে যেখানে করি, বিশেষ করে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে কয়েকদিন আগে, এটা আসলে আমার ভিতরে খুব আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা ঈদ করছি, আমরা তো আনন্দ করবো, কিন্তু প্যালেস্টাইনে ইসরায়েলি বাহিনীরা সেখানে কিভাবে বড় চালাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এই জন্য আমরা আল্লাহর কাছে জানা চাই সারা বিশ্বের মুসলমান না শুধু, সারা বিশ্বের মানব কল্যাণ, মানুষের কল্যাণ হোক, মানবিক হোক। বলা হয় হিউম্যানিটি অর্থটা কি? মানবতা বোধ, যেটা হিউম্যানিজম। সেখানে তো ইসলামের কথা নয়, সেখানে ধর্মের কথা নয়, সেখানে মানুষ আগে, তারপরে ধর্ম। আমরা কেন ধর্ম নিয়ে হানাহানি করবো, কেন ধর্ম নিয়ে মারামারি করবো, কেন খুনোখুনি করবো? এটা আমাকে খুব কষ্ট দেয়, খুব পীড়া দেয়। আমি এটা নকশা লেখা লিখছিলাম গতকালকে, এই জন্য আমি আসলে আপনাদের এই যে প্রবাসী গ্রুপে শোনাতে পারিনি। আমি নিয়মিত এখন লিখছি, তো কলম লিখছি, এই জন্য এই লেখাটা রেডি করতে পারিনি, এই জন্য কালকে খুব ব্যস্ত ছিলাম। আমার মিসেস চলে আসছে। তো সবাইকে শুভকামনা, বেশি কথা বলবো না, আমাদের মাত্র নামাজ পড়ে আসলাম, এখন যাবো আবার আমার গেস্ট আসছে, আমার এক বাসায় যাবো, আবার আমার আছে অনেক দূরে, কারণ নিয়ে যাবো, এই জন্য ব্যস্ত আছে। যাই এই ইবিএনকে ধন্যবাদ, এই গ্রুপের যে আয়োজন করছে তাদেরকে আমি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ এই হঠাৎ করে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, আরেকটা আয়োজন আরো হয়তো ভালো হতো, আরো অ্যাড করা যেত, সমস্যা নাই। যাই খুবই সুন্দর হয়েছে, এটা খুবই গুড ইনিশিয়েটিভ, আমি অ্যাপ্রিশিয়েট করি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং বিশেষ করে কামরুনহার হীরা সম্ভবত না, কামরুনহার হীরা, ওকে ধন্যবাদ। আমার ভাইয়ের সাথে কন্টিনিউ যোগাযোগ করছে গত কয়েকদিন ধরে, আমি খুব ব্যস্ত ছিলাম, কথা বলতে পারিনি, গ্রুপে শেয়ার করতে পারিনি কিছু আমার ভিউটা। তাই সবাইকে ধন্যবাদ। তুমি একটু কথা বলো, বেশি কথা বলে না বলে বিতা একটু কথা বলবে। স্যার আমরা তো আপনার কবিতা শুনতে চেয়েছিলাম স্যার।
বিশেষ করে যে আসলে উদ্যোগ নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা সবাই তো জানি বিদেশের ঈদ ঈদ কেমন হয়। আসো তুমি। তারপরেও এখনো অবশ্য আমরা এখানে ইউজ টু হয়ে গেছি, আল্লাহর রহমতে ভালোই লাগে। এই যে ঈদের নামাজ পড়ে আসলাম, এটা একটা বড় পাওয়া বিদেশে। আমরা তো নামাজ পড়তে পারলাম না, আমাদের এখানে লকডাউনে ওইভাবে অ্যালাউড না। আমরা গতবার পারিনি, কিন্তু এইবার আসলে হয়েছে। আচ্ছা এইবার আচ্ছা। হয়েছে। তো এবার রান্না হয়েছে বান্না কি বাইরে। রান্না বান্না কি কি করলেন? আমরা তো হ্যাঁ, শুনি, আমরা তো দূর থেকে আমরা মানে এই করি আর কি, ভোজন করি। আমরা তো এখন তো ঘ্রাণ নিতে পারছি না, আমরা শুনি আর কি, এটা আমরা শ্রবণে অর্ধভোজন হোক আমাদের, ঘ্রাণে অর্ধভোজন না, শ্রবণে অর্ধভোজন। কবিদের হচ্ছে কবির ভাষায় কবির ভাষায় অনেক সুন্দর করে দেখ উপস্থাপন করেছেন ভাই। তো ধন্যবাদ স্যার আপনাকে এবং আপু আপনাকে ধন্যবাদ। আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন এবং আশা করি আমাদের সাথে থাকবেন। যদিও ইনশাল্লাহ। যদিও আপনারা মনে হয় ভ্যাকসিন নেওয়ার জন্য চলে যাবেন, হ্যাঁ, এই জন্য আসলে বেশি সময় দিতে পারছি না। না আমার যতটুকু বান্ধবী কি সময় রান্না দিয়েছেন। করেছে? আমি অবশ্য আজকে খিচুড়িও অনেক রান্না করেছি, পোলাও রান্না করেছি। আমাদের কুষ্টিয়ার একটা ইয়ে আছে যে খিচুড়ি খাবে, আমার আম্মা হ্যাঁ হ্যাঁ খিচুড়ি হ্যাঁ, রান্না। সকালে আমার কিন্তু অলরেডি খিচুড়ি এবং মুরগি মাংস খাওয়া হয়ে গেছে, কিন্তু কারণ অনেকে কুষ্টিয়ার আবার মানুষ। মনে করে কি খিচুড়ি খায় ঈদের দিন পোলাও খাবে। কিন্তু আমাদের কুষ্টিয়া এলাকার মনে হয় একটা ইয়ে আছে যে কুষ্টিয়ার লোকজন খিচুড়ি আর মাংস। আর কোরবানি সকালে ঈদে তো কথাই নেই, কোরবানি ঈদে তো অবশ্যই খিচুড়ি। সকালে হ্যাঁ সকালে। যাক, অনেক ভালো লাগলো কথা বলে। আর আমি আমি আপনার আমি একটু ইন্টারাপ্ট করি মোস্তফা। সেটা জি হচ্ছে জি এটা আসলে আমার কিছু কাজ করছে মাথার ভিতর। সেটা হচ্ছে এই গ্রুপটা আমাদের থাক, এটা কন্টিনিউ করে আমরা এখান থেকে আমরা কিন্তু একটা পর্যায়ে ইবিয়ান যেহেতু গ্রুপ, বিশেষ করে বিদেশে আর কি, আমরা একটা ফান্ড রেজ করতে পারি কিন্তু আমাদের হ্যাঁ, ইউনিভার্সিটির যারা ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে। এটা করা যাবে ইনশাআল্লাহ। এটা খুবই একসাথে থাকলে অনেক কিছু করা যাবে। জি খুব ভালো, খুব জি। ভালো, খুব ভালো, খুব ভালো হবে। এবং অনেক ভালো লাগছে দেখে সবাইকে। মানে নাইস টু সি ইউ অল। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আরাফাতকে দেখলাম, ছোট ভাই, অনেকদিন পরে ভালো লাগলো। অনেককে চিনি না, আবার অনেককে চিনি, ভালো লাগছে। সবার প্রতি শুভকামনা। হ্যাঁ, কথা বেশি থ্যাংক ইউ বলবো না। স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আরাফাত ভাই, শুধু আমাদের কথাই শুনলাম, আরেকজনের ওদের কথা একটু হ্যাঁ শুনি। আরাফাত ভাই আপনি একটু আনমিউট করবেন প্লিজ। শিওর, করলাম। আচ্ছা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের খুব প্রিয় একজন বড় ভাই এবং খুবই গুণী একজন মানুষ, আমাদের 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 ভার্সিটির গর্ব। উনি অনেক ভালো হ্যাঁ, করছেন। আমাদের সমসাময়িকের। হ্যাঁ, উনি অনেক ভালো করছেন দেশের বাইরে গিয়ে। আসলে আমরা মানে এইটাই আমাদের ভার্সিটির সার্থকতা, যে পৃথিবীর নানান প্রান্তে আমাদের ভার্সিটির যে সমস্ত মেধাবী মুখগুলো তারা ছড়িয়ে ছিটিয়ে ভার্সিটির মুখকে উজ্জ্বল করছে। তো উনি সেইরকমই একজন মানুষ যে ভার্সিটির পতাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের আরাফাত ভাই। তো ভাইয়া, এই অনুষ্ঠানে এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই যে আপনি কিভাবে ঈদ হচ্ছে, যদিও খুব দুঃখজনক একটি ঘটনা আপনার সাথে ঘটেছে, সেটিও আপনি শেয়ার করবেন এবং আমি সকলকে অনুরোধ করব সেটি শোনার পরে যেন আমরা 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 দোয়া করি। তো ভাইয়া, আপনি যদি আপনার অনুভূতিটা কিভাবে কাটছে সময়, ঈদের দিন কিভাবে কি করেন, এটা যদি একটু আমাদেরকে জানাতেন। আচ্ছা, তো প্রথমেই ধন্যবাদ প্ল্যাটফর্মটাকে এবং এই প্ল্যাটফর্মের সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই, সাজু সহ, হীরার সাথে আজকেই আমার কালকে রাতে এবং আজকে কথা হচ্ছে। তো অল্প সময়ের মধ্যে, যেটা মুর্তজা ভাই অলরেডি বলছেন, যে অল্প সময়ের মধ্যে এভাবে অ্যারেঞ্জ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে আমার কিন্তু এখন আমার মনে হয় সব থেকে বেশি রাত 1টা বাজে। আজকে রোজা ছিলাম আমরা, কালকে ঈদ আমাদের। তো তারপরেও শুধুমাত্র এই সবার সাথে একটু দেখা হবে এই লোভ সামলাতে পারিনি বলেই আমি কিন্তু আসলে রাজি হয়ে গেছি। যে এক কথায় হীরা যখন বলছে যে এটা করা হবে, আমি ওকে ফাইন, আই এম দেয়ার। সো এই কারণেই আর কি। তো থ্যাংক ইউ হীরা, থ্যাংক ইউ সাজু, থ্যাংক ইউ সবাইকেই।
আপনাকেও অনেক ধন্যবাদ এত কষ্ট করে রাত জেগে বসে আমাদের সাথে না 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 সেই জয়েন করেছেন এই এটা জন্য। মানে ওই সময় যারা জানে মাহিন মানে আসলে আড্ডা কি জিনিস, আমি যদি বলি বাইরে কি মিস করি সব থেকে বেশি এই একটা জিনিসই মিস করি, যে এই আড্ডাটাই মিস করি, নাথিং এলস। আর পরিবার পরিজন তো আছেই। আর ঈদের ব্যাপারটা বলতে মাহিনের গেলে যে গিটার, মাহিন রিসেন্টলি ভাইয়ের হয়েছে, গিটার। হ্যাঁ মাহিন তো 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 এখন যেটা হচ্ছে যে রিসেন্টলি আমার রোজার প্রথম সপ্তাহে শুক্রবারে গত মানে প্রথম সপ্তাহে আমার শাশুড়ি মারা গেছেন বাংলাদেশে করোনা এফেক্টেড হয়ে। তো এই কারণে আসলে এবারের ঈদটা আমাদের জন্য আরো একটু বেশি কষ্টের। হ্যাঁ, তো কারণ সবাই বুঝতে পারবে মানে বিদেশে থাকলে যেটা হয়, কারণ এখন বাংলাদেশের যে অবস্থা না, মানে ফোন আসলেই এখন আতঙ্ক বোধ করি যে না জানি কার খবর শুনতে হবে। হ্যাঁ, মানে এমন কোন পরিবার আমি দেখছি না আমার আশেপাশে যেখানে কেউ এফেক্টেড নাই, চাচা হোক, খালু হোক, বা যেই হোক না কেন। তো এই একটা আতঙ্কের মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় যে এবারের ঈদটা যাচ্ছে, মানে আনন্দ ঠিক উপলব্ধি করছি না, করছি সবই, কিন্তু আনন্দটা পাচ্ছি না। হ্যাঁ, একটা ভিতরে যে আত্মিক একটা যে ব্যাপার থাকে না, ওই জিনিসটা নাই। বিদেশে থেকে আরো এমনি কম থাকে, তারপর এবছর আরো আরো কম মনে হচ্ছে যে মানে জাস্ট পাসিং টাইম, আল্লাহ সবকিছু ঠিক করে দিক। আমি জানি না বাংলাদেশে তো আরো খারাপ অবস্থা। আর এখন এই তো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া বিদেশের ঈদটা মানে সেফ ভাবে আমরা আছি, থাকতে পারছি। আমার মনে হয় যে অস্ট্রেলিয়াতে আমরা বোধহয় একটু বেশি লাকি, কারণ আমাদের কিন্তু এখন কোনো লকডাউন নাই, আমাদের এখন খুবই সবকিছু নর্মাল। হ্যাঁ, আচ্ছা, কবিতা শোনার জন্য অনেকেই অনুরোধ জানাচ্ছে, আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে সাজু, করবো, অসুবিধা নেই। তো যেটা বলছিলাম ওইটাই যে এবারেরটা আসলে আমাদের জন্য, বিশেষ করে আমাদের পরিবারের জন্য তোমরা সবাই দোয়া করবেন সবাই, যাতে আসলে এরকম কারোরই যেন না হয়। বিশেষ আর বাইরে থেকে এবার যেতেও পারলাম না, মানে এই যে কষ্টটা, মানে আমি জানি না, আমি আমার ওয়াইফকে আমি সান্ত্বনা দিতে পারি নাই, কিন্তু হ্যাঁ আই ওয়াজ জাস্ট স্পিচলেস ইন ফ্রন্ট অফ হার, যে আমি কি বলবো, তাই না? এখন মানে এটা তো মানে সারা জীবনের একটা কষ্ট, কিন্তু একটা একটা শূন্যতা সারা জীবনের, যে আমি যেতেও পারলাম না, মানে অ্যাটলিস্ট বাপ মা ভাই বোনের পাশেও থাকতে পারলাম না। তো এইটা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টাইম উই আর পাসিং থ্রু। এনিওয়ে, such is life goes on, we have to move on. So ভাই আমরা খুবই খুবই দুঃখিত, এবং আমি সবার কাছে অনুরোধ করব বিনীতভাবে যে আমরা যেন আমাদের আরাফাত ভাইয়ের শাশুড়ির জন্য আমরা তার বিদেহী আত্মার জন্য আমরা মাগফিরাত কামনা করবো, এবং আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করি, সেই কামনা করি। আর আমরা অনেক অনেক অনুরোধ পাচ্ছি আপনার কবিতা শোনার জন্য, গানও শুনবো পর্যায়ক্রমে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের সবার প্রিয়, সবাই আমাদের খুব প্রিয়, কিন্তু আমাদের সবার প্রিয় আমাদের মাহিন ভাই, আমরা মাহিন ভাই বলেই ডাকি। মাহিন ভাই, আপনি যদি একটু আনমিউট করতেন, ইয়েস আসসালামু আলাইকুম। আসসালাম, ঈদ মোবারক মাহিন ভাই। ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম। আমি সবাইকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকেই। হ্যাঁ, আজ মাঝে মাঝে আসবো আর কি। আচ্ছা, মাহিন ভাইয়ের হচ্ছে জীবনের এই হচ্ছে প্রথম ফ্যামিলিকে ছেড়ে দেশের বাইরে ঈদ। আমরা তো ইউজ টু হয়ে গেছি, কিন্তু মাহিন ভাইয়ের জন্য এটা খুবই কষ্টের, কারণ তার দুইটা ছোট ছোট বেবি, তারপরে আপু, সব মিলে বাবা মা ভাই সবকিছু মিলে মাহিন ভাইয়ের জন্য প্রথম একটা ঈদ। সেই জায়গা থেকে মাহিন ভাই আশা করি সেই জায়গা থেকে শুরু করবেন। আমি আসলে বলেন। বিধ্বস্ত দেখাচ্ছে, বিধ্বস্ত দেখানোর কারণ আছে, সেটা আসতেছি পরে। বিষয় হচ্ছে যে যদিও আমার জন্য একই সাথে এটা আনন্দেরও যে আমি দেশের বাইরে পড়তে আসতে পারছি, কারণ আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি ভালো কোনো একটা দেশে গিয়ে পড়াশোনা করবো।
এটা ইউনিভার্সিটিতে যারা অবশ্যই পড়াশোনা করে সবারই আপনার তো পড়াশোনা পাইলে আর কোনো কিছু লাগে না, আপনি তো পড়াশোনাই আরে করতে না চান। রে ভাই, এইসব ভুল কথা। এখানে আমার অনেক বড় বড় বসরা বসা আছে, এসব কথা বলা যাবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে এই আনন্দটা আসলে এখন আমি আসার পরে এসেও কয়েকদিন মানে প্রথম এই আবেগে বুঝতে পারিনি বিদেশে আসতেছি, একটা আনন্দের একটা ব্যাপার ছিল। আমার ছেলেরাও খুব এক্সাইটেড ছিল যে বাবা ইংল্যান্ডে যাচ্ছে এই সেই, কিন্তু কষ্টটা সবাই বুঝতে শুরু করছে মোটামুটি 1 সপ্তাহ যেতে যেতে, যে আসলে একটা শূন্য হয়ে গেছে একটা জায়গা। তো মানে আমি এখানে আছি, আমি তো ওদেরকে মিস করছি, কিন্তু এখানে নানান ধরনের ঝামেলা বা নানান ধরনের সমস্যা মিটাতে গিয়ে ধরো আমার ব্যস্ততায় সময় চলে যায়, কিন্তু বাসায় ওদের জন্য আসলে খুব কষ্টকর হয়ে গেছে। কারণ আমার বাসায় যদিও ওরা আমার বাবা মার সাথেই আছে, আমার আব্বা আম্মা নুসরাত এবং 2 ছেলে সবাই এক জায়গাতেই আছে সিলেটে, কিন্তু বাসায় এমন একটা ব্যাপার যে খালি ডিম কিনতে হলেও সেটা কিন্তু মানে আমিই যাইতাম। ব্যাপারটা এরকম ছিল, প্রতিটা জিনিসই আসলে আমি নিজে হাতেই করছি বাসাতে। সকালে উঠে পাখির খাবার দেয়া, গাছে পানি দেয়া থেকে শুরু করে রাত্রে গেট লাগানো, চেক করা। সো স্বাভাবিকভাবেই ওই সবকিছুতেই ওরা খুব শূন্যতা বোধ করছে। আর আমার ছেলেদের সব পাগলামির কেন্দ্রবিন্দু জি ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। হ্যাঁ হ্যাঁ শিওর। যে গতকাল দেখলাম আপু, নুসরাত আপু একটা স্ট্যাটাস দিয়েছে, আপুর অনেক মন খারাপ যে প্রথম তুমি নেই, তুমি ছাড়া ঈদ। ওইটা কি মাইন্ডের জন্য ছিল? আমি তো ভাবলাম যে আমার জন্য ছিল মনে হয়। ব্যাপার হচ্ছে যে আমার শ্বশুর মারা গিয়েছেন। ভাইয়ার জন্য ছিল ভাইয়া। হ্যাঁ আপু কিন্তু খালা আপু কিন্তু লিখেছিল যে এই প্রথম তুমি ছাড়া ঈদ। তুমিও না। হ্যাঁ ট্রু। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা তো কখনোই এভাবে দূরে থাকবো বা একসাথে থাকবো না এরকম আমাদের কখনোই প্ল্যান ছিল না। যার জন্য আমি সিলেটে ছিলাম দেখে ও ঢাকা থেকে ট্রান্সফার হয়ে বিয়ের আগে ও ট্রান্সফার নিছিল যে সিলেটে যাবে, সেই কারণে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আরাফাত ভাই যেটা বললেন যে আসলে লাইফ গোজ অন, আমাদেরকে সবকিছু তো মানুষ একসাথে হবে না, বা একসাথে সবাইকে নিয়ে আসাও আমার এই মুহূর্তে আসলে টেকনিক্যালি সম্ভব ছিল না, বা আসলে সম্ভব না, কারণ ও একটা খুব ভালো জব করছে। সবকিছু মিলাই আর আমার ভিসাটা যখন হয়েছে আমি খুব দ্রুত চলে আসছি, কারণ আমার পরে যারা অনেকে ভিসা পাইছে আসতে পারে নাই, কারণ এই যে বন্ধ হয়ে গেছে, ফ্লাইট বন্ধ হয়ে গেছে, ভিসা দেওয়া বন্ধ করে রাখছে, ভিএফএস এর কাজ হচ্ছে না। যাই হোক, তো আমার জন্য এই বছরটা একদিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি দেশে বাইরে পড়তে আসছি। আবার এই ঈদের সময়টা খুব কষ্ট হচ্ছে, বাসায় কেউ ঈদ করবে না এরকম একটা অবস্থা। আমি গতকাল রাত্রে ওদের বলে টলে আজকে সকালবেলা ওদেরকে আমি বাইরে পাঠাইছি ছেলেদের জন্য কিছু শপিং টপিং করে নিয়ে আসা। যাই হোক, আর আমাকে বিধ্বস্ত দেখার কারণ হচ্ছে যে আমি সকালে উঠে নামাজে গেছি, নামাজ থেকে এসে কাজে গেছি, কাজ থেকে বেরিয়ে ইউনিভার্সিটির ক্লাসে ঢুকছি, ক্লাস করতে করতে আবার আমি আমার গ্রুপ মেম্বারদের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি আমি এখানে ঢোকার জন্য। আমার কিন্তু ক্লাস চলছে এখন। ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ এটার জন্য। আমি আসলে আমি ভাবছিলাম যে আমি ক্লাসটা ফাঁকি দেব না, কিন্তু শেষমেশ আর পারিনি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ক্লাস তো আমি ক্লাসমেটদের থেকে শুনে নিতে পারবো, কিন্তু এই অনুষ্ঠানটা মিস হয়ে যাবে। এখন মাইন ভাই, আমরা আসলে দূর থেকে আপনার জন্য কিছুই করতে পারবো না, আপনার মনের কষ্ট আমরা বুঝছি। তো আমরা আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই অনুষ্ঠানের এই পর্যায়ে, দেখি আমরা আপনার মন ভালো করতে পারি কিনা। তো এই সারপ্রাইজটা এখন আসুক। হ্যালো বাবা, ঈদ মোবারক। নাইস। Oh my God. খুব ভালো আছে। নাও দ্য ফ্লোর ইজ ইয়ার্স গাইস। এখন ফ্লোর আপনাদের, আপনাদের বাড়ি থেকে আরাম করেন। কেমন আছেন? ভালো আছে। ফ্লোর এখন দিলে কিন্তু পাওয়া যাবে না, আমরা চলে যাই, ঠিক আছে? ওদের ঠিক আছে, এই ভুল করা যাবে না মোস্তফা। I'm really surprised. আচ্ছা, পরিচয় করিয়ে দেই। এই হলো আমাদের বড় ছেলে। হ্যালো হ্যালো শাফিন, সালাম দাও। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। এই যে আমার বড় ভাই এবং আমি ছোট। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও হলো মেঘ আর ও হলো নীল। এই হলো আমাদের মেঘ নীল। বাবা সুন্দর নাম আপু। কিন্তু নীল তো হচ্ছে লাল পাঞ্জাবি পরে আছে তো। মজাটাই তো এখানে। এটা ওদের
ঈদের ড্রেস তোমরা দেখে নাও। আচ্ছা সুন্দর। আজকে সকালে তারা জীবনের প্রথম পছন্দ করে ড্রেস নিয়েছে। এর আগে সবসময় বাবা মা পছন্দ করে দিত, যা দিত তাই ওদের খুব ভালো লাগতো। এর প্রথম তারা আড়ঙে যে তারা বলেছে এটা আমি নেবো, এটা আমার পছন্দ, দেখো তোমাদের ড্রেস। আচ্ছা আপু, আমরা আমরা তোমার কথা শুনবো না, আমরা কথা শুনবো হচ্ছে আমাদের মেঘ এবং নীলের। মেঘ এবং নীল, তোমরা বলো তোমাদের কেমন লাগছে বাবাকে ছাড়া ঈদ কেমন লাগছে, আমরা একটু শুনতে চাই। ঈদ হচ্ছে আব্বুকে ছাড়াও অনেকটা মিস করছি আব্বুকে, কিন্তু ঈদ টেকনিক্যালি কালকে শুরু হবে, কিন্তু আব্বুকে তো সারাক্ষণ ফোন দেওয়া যাচ্ছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইভেন দা আব্বু বিজি আছে, কিন্তু আব্বুকে সবসময় পাওয়া যাচ্ছে। তো ঈদ ওরকম বেশি একটা আমার গ্লুমি লাগতেছে না, মিলে অনেক লাগতেছে, গ্লুমিও হচ্ছেই না ঈদের গ্লুমি। ও ঈদ হচ্ছে না, আমার খালি একটা জিনিস হয়, আমি কেন বাবাকে খালি জমা দিতাম, 5 মিনিট পর গিয়ে জমা দিতাম। এখন এইটা মিস করতেছি সবসময়। মাইন ভাই একটু বলেন ওদেরকে কি, ওদেরকে যদি কোনো বার্তা দিতে চান যে ভালো মতো থাকো, নামাজ পড়ো ঈদের। আর আপু কি অবস্থা, রান্না বান্না কি খবর? রান্না বান্না জর্দা পোলাও এগুলো কালকে হবে, আজকে পায়েসটা হয়ে গেছে বাসায়। তো মাহিন ভাইয়ের প্রিয় রেসিপি কি রান্না হয়েছে? মাহিন্দার প্রিয় রেসিপি জর্দা এবং পায়েস, এই দুটোই মাহিন্দার বেশি পছন্দ। আর ঈদের দিন কোরমা পোলাও পছন্দ করে, খুব পছন্দ কোরমা পোলাও। তো আমরা আসলে বুঝতে পারছি মাহিন ভাইয়ের অবস্থাটা আমি বুঝতে পারছি। মাহিন ভাই আপনাকে না তুমি যাও এবার একটু। আমাদের সবাইকে দেখে কি বাকরুদ্ধ হয়ে গেলে? আব্বু অনেক সারপ্রাইজ দিয়েছে। আব্বুর ফিলিং এটা হীরার কাজ, বুঝছো? তোমাকে পুরো ভাইয়া, বাকরুদ্ধ। মাহিন ভাই আপনি মিউট আছেন, আনমিউট করেন একটু কাইন্ডলি। আচ্ছা, আমার এখানে থেকে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। বলেন কি, ইংল্যান্ড থেকে যে নেটওয়ার্ক না, আমি তো মোবাইলের ডাটা ইয়ে করে কি বলে হটস্পট করে ইউজ করতেছি ল্যাপটপে, এই কারণে সমস্যা হচ্ছে মনে হয়। যাই হোক, তুহিনরা সুইডেনে গেছে কবে? আবার ওরা তো বাংলাদেশে ছিল, মাঝখানে ব্যাক করছিল, আবার গেছে। আচ্ছা, মানে ওরা কি এখন সুইডেনে? হ্যাঁ, একটু কথা বলছি। আচ্ছা মাহিন ভাইয়াকে আমরা একটু তার আবেগটাকে আর কি নিয়ন্ত্রণ করার সুযোগ দিই। এবার আমাদের মাঝে তুমি আমন্ত্রণ জানাও। আমরা এবার ভাই আছে, লুসি আছে, এবার আমরা আসলে আমার ফ্রেন্ড এবং আমার পাড়ার, আমরা একসাথে বড় হয়েছি। এবার আমি তুহিন মানে এখানে কৌশিক আহমেদ ওর ভালো নাম এটা, কিন্তু আমরা তুহিন বলেই ডাকি। আমরা ছোটবেলা থেকে একই পাড়ায় আমরা বড় হয়েছি, আর লুসিও তাই আমাদের পাড়ারই। সো তুহিন এবং লুসিকে আমরা ডেকে নিচ্ছি। তুহিন কোথায় গেল? তুহিন কই তুই? হ্যাঁ, তোর অনুভূতি জানতে চাই, বাবা মাকে ছাড়া, ভাইদেরকে ছাড়া অনুভূতি, আর লুসির অনুভূতি জানতে চাই। তুমি শুরু করো। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রবাস জীবনে ঈদের অনেকগুলো বছর কেটেছে, তার মধ্যে এটিও একটি। বাবা মাকে এবং প্রিয়জনকে ছেড়ে ঈদ করতে সবারই কষ্ট হয়, সবার মতো আমারও হয়। আর গত বছর থেকেই দেশে যাওয়ার প্রস্তুতি চলছে, বাট করোনা সিচুয়েশনের জন্য যেতে পারছি না, এই জন্য মনটা আরো বেশি খারাপ। আর ঈদের সকালের যে আনন্দটা, সেটা ঈদের জামাতে নামাজ পড়তে পারাটা, সেটা সৌভাগ্য হয়েছে, এই জন্য খুব ভালো লাগছে। আর প্রথমত আজকের এই প্রোগ্রামটা যখন আমি শুনেছি, সম্ভবত হীরা আমাদেরকে নক করছে, তো 1 by 1 জানতে পেরেছি আরাফাত ভাই সেখানে থাকবে, মাহিন ভাই সেখানে থাকবে। তো হঠাৎ করেই মনে হয়েছে গত 2-3 দিন ধরে আরাফাত ভাই আমার অনেক সিনিয়র ছিল, বাট ক্যাম্পাসে তাকে পেয়েছিলাম 2-3টা বছর একসঙ্গে পথ চলা, মাহিন ভাইয়ের সঙ্গেও সেম। তো খুব ভালো লাগছে আজকে আরাফাত ভাইকে এখানে দেখতে পেরে, এবং মাহিন ভাইকে অনেক দিন পরে। আরাফাত ভাইয়ের সঙ্গে বিশেষ করে ইউনিভার্সিটি ছাড়ার পরে আর কখনো দেখা হয়নি।
বাট আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। মাহিন ভাইয়ের সঙ্গে মাঝে দেশে কিছুটা সময় দেখা হয়েছে, তারপরে সিলেটে আজকে এখন আবার দেখতে পেরে খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ, আর সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো। এই প্ল্যাটফর্মটাতে আমাদেরকে সংযুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। আর এই তো, সবার প্রতি শুভকামনা রইল। এইবার লুসি কিছু বলো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই হীরা আপুকে। গত পরশুদিন আপু যখন ফোন করলো, আপুর যখন গলাটা শুনলাম, গলাটা শুনেই মনটা ভরে গেল। কিন্তু আপু, তোমার উপর আমার একটু রাগ যে তুমি আজীবনই আমাকে তুই বলতে, কিন্তু সেদিন ফোন করে তুমি বললে, ভাবলে যে এতদিন পরে, এই জন্য আমার একটু রাগ হয়েছে আপু। তখন কিছু বলিনি, প্ল্যান করেছিলাম আজকে বলবো যে আপু এত যে সারা জীবন তুই বলে আসছে, আর ফোন করে আপু একটু তুমি বললো কি কারণে? দূরে সরাই দিল। আমি একটু ইন্টারাপ্ট করতেই হবে। কালকে আমি যখন আরাফাত ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছিলেন যে আমাদের আগে যে ইউনিভার্সিটিতে ছোট সিনিয়র জুনিয়র সবার মধ্যে রিলেশনশিপটা এত ভালো ছিল যে মানে চিন্তা করার বাইরে, আমাদের বন্ডিংটা ভীষণ রকমেরই অন্যরকম। তো আমি বললাম যে হ্যাঁ, আমাদের মনে হতো কি যে আমরা যেন সব মানে বড় ভাই বোন, ছোট ভাই বোন এরকম। তো এই যে তোর কথাটা শুনে আসলে অনেকদিন কথা হয়নি, তো আমি খুবই দুঃখিত তুই থেকে তুমিতে যাওয়ার জন্য। কিন্তু তোরা তো এখন বড় হয়েছিস, বাচ্চা কাচ্চা বড় হয়েছে, এখন তো তুমি কিন্তু ভালো। না এই আমি বলি, লুসি শোনো, কালকে আমাকে বলে কি, শোনো তুমি কিন্তু হচ্ছে কি জানো, তুইন ভাইকে কিন্তু তুমি বললো। আমি কিভাবে আমি ওকে তুমি বলবো? আমরা একসাথে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, আমরা তখন অনেক ছোট ছিলাম, হয়তো মুস্তফা আমার 1 বছরের ছিল বয়সের ডিফারেন্স, বাট আমরা ওই সময়টা একই এতেই ছিলাম। কোনো কারণে একটা গ্যাপ হয়েছিল। কলকাকলি স্কুলের মাঠে কুষ্টিয়াতে আমরা একসাথেই ক্রিকেট খেলতাম। সেই সময় থেকে আমার এবং মোস্তফার সখ্যতা আর কি। আমাকে বলে কি তুমি বলতে, আমি বললাম আমি মরে গেলে তুমি বলতে পারবো, তুমি কেন বলবো আমি? আচ্ছা, না ও আমাদের ডিপার্টমেন্টে যেহেতু ভাইয়া খুব ঝাড়ি দিতে যায়, তুই এখানে কেন, তোর ক্লাস নাই, তুই ল্যাব ফেলে এখানে এসেছিস কেন? না, এই জন্য আমার সায়েন্স ফ্যাকাল্টির সাথেও একটা সম্পর্ক ছিল যে আমি 10টার সময় বিবিএ ফ্যাকাল্টিতে, তো 12টার সময় সায়েন্স ফ্যাকাল্টিতে যেতাম। তবে অন্যদিকে চলে গেছি। আজকে সবাইকে দেখে অনেক ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আর প্রবাসের কি, দেশের বাইরে থাকলে সবকিছুই থাকে, এখানে অপ্রাপ্তির কিছুই থাকে না। কিন্তু মানুষ, শোনা যাচ্ছে? কিন্তু মানুষের মনের যে দুইটা ভাগ থাকে, আমার কাছে মনে হয় আমরা একটা ভাগের উপরে অনেকগুলো পাথর দিয়ে চাপা দিয়ে দেশের বাইরে থাকি। ঠিক। এখানে কিন্তু অপ্রাপ্তির কিছু থাকে না, শুদ্ধ বাতাস, খাওয়া দাওয়া, কোনো কিছুই অপ্রাপ্তি নাই। কিন্তু তারপরও মনের যে দুইটা ভাগ থাকে, দুইটা ভাগের মধ্যে একটা ভাগকে আমরা অফ করে পাথর চাপা দিয়ে ওই একটা ভাগকে রেখেই দিই, রেখে তারপরে এখানে থাকি। বাহ, সুন্দর করে ই করছো। তো এবার বলো রাধুনী, মনে হয় কোনো কিছু নাই। তো এবার বলো রাধুনী, কি রান্না বান্না হয়েছে? রান্না বান্না কিছু হয়েছে? রান্না বান্না কিছু করছো? রান্না বান্না করেছি। যাক, করেছি ঘুরে ঘুরে না সবার কাছে শুধু রান্নার খবর জানতে চাই। না ও মা, ওই কথা। আমি একটা কথা বলি, আমি খেতে ভালোবাসি। আর 1 মাস রোজা করার পরে আমরা হচ্ছে সবসময় বিভিন্ন ধরনের জিনিস খেয়ে আমরা অভ্যস্ত। সবাই এর বাসায় যেতাম, ওর বাসায় যেতাম, কারো বাসায় হচ্ছে কাস্টার্ড, কারো বাসায় চটপটি, কারো বাসায় পুডিং, কারো বাসায় বিভিন্ন ধরনের জিনিস, জর্দা, ফিরনি, পায়েস। তো তার জন্য আমরা তো মনে হতো ঈদের দিন মানে খাওয়া, এই পর্যন্ত খেতাম আর কি। মানে যখন বাসায় ফিরতাম রাত্রে, তখন তার এই পর্যন্ত অবস্থা, গামছা এখানে বেঁধে রাখার মতো অবস্থা। তো ধন্যবাদ লুসি আর তুহিনকে। আমরা এরপর চলে যাব হচ্ছে আমাদের, আমরা এবার চলে যাব আমাদের অনেক জুনিয়র, কিন্তু সেও আমাদের খুবই মানে খুবই গর্বের একজন মানে আর মেধাবী মুখ। মোস্তফা একটু ইন্টারাপ্ট করতে চাই। অবশ্যই। আমরা যেহেতু আমাদের এখানে বিকেল সন্ধ্যার আগে তো একটা মানে জায়গাতে এসেছি,
তো আমি জাস্ট হাফ অ্যান আওয়ার পরে মোবাইলের চার্জটা ডাউন হয়ে গেছে, আমি 15-20 মিনিটের মধ্যে আবার রিজয়েন করব। ওকে, আচ্ছা, ধন্যবাদ ঠিক ধন্যবাদ আছে, ধন্যবাদ। ঠিক আছে। তো ধন্যবাদ। আমরা এবার ডেকে নিচ্ছি আমাদের সাউথ অনলি কোরিয়া 15-20 থেকে। মিনিট পরে আমি রিজয়েন করব। সাউথ কোরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ছোট ভাই, আমাদের মানে গর্বিত ইবিয়ান এবং আমাদের মেধাবী মুখ শরীফ। শরীফ, কি খবর, কেমন কেমন কাটছে ঈদ, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে আর কি। আসসালামু আলাইকুম সকল বড় ভাইদেরকে। আসলে আমি আপনাদের অনেক জুনিয়র। শব্দটা অনেক কম আসছে। শব্দ কম আসছে? এর আগে কিন্তু ঠিক ছিল। আচ্ছা, অসুবিধা নেই, তুমি বলো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি আপনাদের অনেক জুনিয়র। সো আমার নাম হচ্ছে শরীফ, আমি হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলাম 7-8 ব্যাচ। তো আমি হচ্ছে সাউথ কোরিয়াতে আছি। সো আমি এখানে পিএইচডি করছি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর। সো আমার 3.5 years almost finished. 1 year left maybe. If professor allow, then after 1 year I hopefully I will get the doctorate degree. So সবাই আমার জন্য দোয়া করবে। আর হচ্ছে এখানে ঈদটা আসলে কি, আমি হচ্ছে যখন 3.5 বছর আগে এসেছি তখন আসলে এক ইয়ার পরেই যখন আমার তখন আসলে সেমিস্টার ক্লাস ছিল, তখন আমার মা মারা যায়। তো আমি আসলে তখন দেশে যাইতে পারিনি। তো এই কষ্টটা আসলে মানে মানে বোঝানো যায় না যে আসলে কি ধরনের কষ্ট আসলে। তো এই জিনিসটা আমি অনেক আসলে আমাকে এখনো অনেক অনেক হার্ট করে যে আসলে আমার মার মৃত্যুতে আমি তার পাশে থাকতে পারি। ঠিক আছে, তো এটা আসলে আমাকে এখনো অনেক হার্ট করে যে দেশের বাইরে আসাটা আসলে প্রথমে মনে হয়তো দেশের বাইরে গেলে আসলে লাইফটা অনেক ভালো, অনেক রকম সুবিধা, অনেক রকম সবকিছুই পাওয়া যায়, কিন্তু আসলে একটা সাইড যে সবসময় মিটিং থাকে সেটা আমি তখন বুঝতে পারছি। তো এক ইয়ার প্রফেসর অবশ্যই অ্যালাউ করছিল আমাকে 5 months পরে দেশে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে পরে দেশে গিয়েছিলাম। তো আসলে তখন যে মাকে তো আর পাইনি, জাস্ট শুধু তার খবরটা সামনে যে দোয়া করতে পারছি আসলে। তো আমি আসার আগে হচ্ছে আসলে আমার ওয়াইফ স্নিগ্ধা, ও তো বাংলাতে পড়ে। তো আমাদের রিলেশন ছিল ইউনিভার্সিটিতে। তো তখন আমি আসার আগে ওর সাথে আমার ম্যারেজটা হয়ে যায়। তারপরে আমি 1 year পরে 1.5 years পরে দেশে যাওয়ার পরে তখন ওকে সাথে করে নিয়ে আসি। তো এখানে ঈদটা আসলে আসলে এবার ঈদটা আসলে নামাজটাও তেমন পড়া হয়নি, লকডাউন চলছে। তো লকডাউনের জন্য আমাদের এখানে একটা কমিউনিটি আছে, ছোট কমিউনিটি। তো কমিউনিটিতে আমরা ছাদের উপরে ছোট করে ঈদ জামাত করেছি, আর ও রান্না বান্না করছে। তো এটাই এনজয় করছি আসলে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ভাইয়া এবং আপনারা সবাই। ঈদ মোবারক তোমাকেও। আজকে আসলে ঈদ হয়েছে ওই সকাল টুকুই। আজকে ওর ল্যাব ছিল, প্রফেসর ছুটি দেয়নি। সারা দুপুর বেলা আমি বাসায় একা ছিলাম, ও ল্যাবে ছিল। বিকালে রান্না বান্না করেছি, সন্ধ্যায় খেয়েছি, আর লাইভের জন্য প্রিপারেশন নিয়েছি। তাছাড়া আর কোনো ঈদের কোনো তেমন মানে এনজয় করতে পারি। আসলে ভাই আজকে হচ্ছে আমরা প্রত্যেক ঈদে হচ্ছে প্রফেসরকে মেইল দিই ঈদের দিন, ঈদের আগের দিন, যে প্রফেসর আমাদের কালকে হচ্ছে ঈদ প্রেয়ার আছে, তো আমাদের হচ্ছে একটু ছুটি দরকার। সো লাস্ট ডে প্রফেসর হঠাৎ করে মেল রিপ্লাই দিছে যে আসলে তোমাদের এবার আমি ঈদের ছুটি দিতে পারছি না, কারণ 4 জনের বেশি কোনো কমিউনিটিতে অ্যালাউ করা সম্ভব হচ্ছে না। সো এটা যদি আমি অ্যালাউ করি তো গভর্নমেন্ট আমাকে আসলে এই বিষয়ে মানে দোষারোপ করতে পারে। সো এবার ঈদে তোমাদের আমি ছুটি দিতে পারছি না। তো পরে আবার আমরা রিপ্লাই মেল দিলাম যে প্রফেসর আসলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রেয়ার হলে যাচ্ছি না, জাস্ট শুধু আমাদের একটা মানে ছাদের উপরে ছোট করে আমরা কিছু লোকজন একটা প্রেয়ারের জন্য জাস্ট আপনি 2 hours এর জন্য একটা আপনি একটা পারমিশন দেন। তো লাস্টলি সে আপনার মানে হচ্ছে অ্যালাউ করছে জাস্ট 1 PM পর্যন্ত তোমরা বাইরে থাকতে পারবা, বাট 1 PM এর পরে ল্যাবে অ্যাটেন্ড করো।
সো আমরা আবার 1 PM ল্যাবে যে অ্যাটেন্ড করছি, তারপরে আবার 6:30টার সময় পর্যন্ত ল্যাবে থেকে তারপরে বাসায় আসছি। এই হচ্ছে ঈদ আসলে আমাদের এখানে। যাক, শুনে ভালো লাগলো যেভাবে বিভিন্ন জনের বিভিন্ন অনুভূতি। আমি তো আমার নিজের অফিস, সো আমি নিজেই মানে বন্ধ করে বসে আছি। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের শ্রদ্ধেয় 2 বড় ভাইকে একবারে আমরা ডেকে নেব এবং আমরা আপনাদের কাছ থেকে গান, কবিতা আপনারা যেভাবে আড্ডা দিতেন সেই সময়ে, মানে এখনো আপনারা আড্ডা দিবেন আর আমরা বসে বসে দেখব। তো হ্যাঁ, আরাফাত ভাই আপনি আমাদের গান গেয়ে শোনাবেন, কবিতা আবৃত্তির অনুরোধ এসছে। মাইন ভাই আপনার গিটার কই? আপনি কি গিটার নিয়ে গেছেন কিনা আমি জানি না, কিন্তু আপনার ওই সেই বিখ্যাত গান কি যেন 12টা যখন বাজে না কি যেন, ওই গানটা খুবই আমাদের হ্যাঁ ক্যাম্পাস। এই গানটা বেসিক্যালি হচ্ছে সুমিত ভাইয়ের, হ্যাঁ ম্যানেজমেন্টের এটা তো আপনি গাওয়ার পরেই, এটা আপনার গাওয়ার পরেই তো সবার মুখে মুখে সো ফ্লোর এটা প্রচার হয়েছে ওর গাওয়ার পর থেকে। ফ্লোর এখন আপনাদের দুজনের, আমি আপনারা যা খুশি তাই করেন, গান করেন, কবিতা করেন, নাচেন, আমরা দেখি। মাহিন ভাই আচ্ছা শোন, তাহলে করি এখন। বলছিলাম আড্ডা এখন চললে সারা রাত চলতে পারে, কিন্তু আমার কালকেও ধরে ফজর নামাজ আছে 7:30টার সময় ঈদের জামাত। সো এখন আমার বাজে অলরেডি 1:30টা। তো আমার হয়তো 2-3 ঘন্টার সুযোগ পাবো আমি শোয়ার। সো এখন তো আমি একটা আবৃত্তি দিয়ে শুরু করছি, তুই একটা গান চিন্তা কর, ঠিক আছে? হ্যাঁ, আমিও খুব বেশি সময় থাকতে পারছি না, তো আমিও গান একটা গাইতে বলবো, সমস্যা নেই। হ্যাঁ, ওই আর কি, আমরা একটু ঝটপট আড্ডা দিই আর পরে সময় করে আমরা কিছু করবো সবাই একসাথে, কম্বাইন্ডলি। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আমি করছি রবীন্দ্রনাথের কৃষ্ণ কবিতাটা। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মাম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনুধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনি মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। অসাধারণ ভাইয়া। মানে অনেকের মুখেই আপনার আবৃত্তির প্রশংসা শুনেছি, কিন্তু আজকে শুনে সেই প্রশংসার যথার্থতা পেলাম এবং অনেক ধন্যবাদ। এই আড্ডার মধ্যে এইসব না, আমরা আড্ডার মধ্যে কখনো কেউ কারো দিয়া দিয়ে করি নাই, ঠিক আছে? না, তারপরও আমি দিলাম, চলবে। আমি নিলাম না, আমি মুস্তফা
মোস্তফা শোন, আরাফাত ভাই হচ্ছে সেই ভাই যে গার গেঞ্জি ছিঁড়ে হাতে রাখি বাঁধে দিত, বুঝলি? দৃশ্য দেখেছিস কোনোদিন? সব পোলাবানকে গার থেকে গেঞ্জি এক কোণা থেকে টানে টেনে ছিঁড়ে হাতে বেঁধে দিচ্ছে। এই কাজ করেছে আরাফাত ভাই ক্যাম্পাসে, বুঝলি? সিস্টেমের উপর কোনো মানে মোস্তফা আমারে বলছে যে ভাই আপনাকে দেখে আমরা একটু ভয়ে থাকতাম, আপনি ভালো ছাত্র, একটু দূরে দূরে থাকতাম। আমি বললাম যে এই তো আমার জন্য কলেজ হয়ে গেল রে, একদম যে এই পর্যন্ত কেউ বলে নাই আমার দেখে খুব ভয় থাকতো। না এইবার বলতে সত্যি অর্থে আমি যে লাস্ট টাইম যখন গেলাম চার দোকানে গেছি না, ওই যে বুল্লাল আছে, তারপরে জাহিদ ড্রাইভার থেকে হেল্পার যেগুলো আছে, আকুল, হ্যাঁ সবগুলি মানে আমি একটা জিনিস সবসময় শেয়ার করি, আজকেও শেয়ার করি, অনেকে শুনছে বা জুনিয়র যারা আছে। আমি যদি ইউনিভার্সিটি জয়েন করি তো সেই দিন ওই উপরে জয়েন করে নিচে পিছনে যে চার বিড়ির দোকান ছিল, ঠিক আছে, এসেই একটা ওই চা নিয়ে একটা সিগারেট। তো ওই সময় দেখি ওরা বুল্লাল পুরো ওই গ্রুপ মানে বাসের ড্রাইভার হেল্পার ওরা ফুল নিয়ে আসে আর মিষ্টি নিয়ে আসছে। বাহ মামু কি অবস্থা? আসার পরে আমার ওই এখন রিটায়ার করছো, এবার নামটা ভুলে গেছে, তো তুলে নিছে। তো তার কথা ছিল এটা যে আমাদের মামা আজকে স্যার হয়েছে। সো মানে ওই জিনিসটা আমার ছিল আমার ইউনিভার্সিটি লাইফের সব থেকে বড় প্রেজেন্টেশন, মানে আমার সব থেকে বড় পাওয়া। আমি এটা সব জায়গায় বলি, আমি ইউনিভার্সিটিতে আমি আমার টক যেটা ছিল মোনাশ ইউনিভার্সিটিতে আমি ওখানে বলছি যে লুক দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু মানে আমরা অনেক কিছুই পাই বা মানে অ্যাচিভ করি, হয়তো অন্যভাবে আমরা কাউন্ট করি এটা, কিন্তু এই যে একটা ফুড স্টেপ রাখতে পারাটা না, মানে এটা পাওয়া একটা আসলে, হ্যাঁ যে তো রহমত যে এটা অনেক পাইছি। সো এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে মাইন গান গান হ্যাঁ মাইন ভাই গিটারটা গান গাওয়া গিটারটা এটা কিনছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। হ্যাঁ ঢেকির আর কাজ কি বল? কি গান গাবি? আমি হচ্ছে যে অনুপমের একটা গান গাই। আচ্ছা যদি হয় আমি একটু দিয়ে দিই যদি যায়। হ্যাঁ সমস্যা কি, কিন্তু এখানে এই রিয়েল টাইমে ইয়ে হবে কিনা এটাই হচ্ছে কথা। আমার তো আবার নেটের অবস্থা খারাপ। আচ্ছা না তুই গা তাই। তোর কথা খুব আসছে কানে, আস্তে কথা বল। বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? তোর কথা খুব আসছে কানে, আস্তে কথা বল। বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? তোর হাসি খুব পড়ছে মনে, হাসলি কেন বল? হাসির দমক লাগছে গায়ে, আমার চোখে জল। আমি তোর উত্তরের আশায় ঘরময় রং মাখিয়ে যাই। তুই সময় পেলে আমার কথাও ভাব। তুই খালি আমার বই খাতায় আবার ভুল করে কাটাকুটি খেলায়। তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে দেখে ফেলি তোকে। এক বাদুর পাঠামের মতো চোখের কাছে ঢুকিয়ে দেওয়ার আবার হোঁচট খাই। ভোর রাতে তোর জানলা ভেঙে শব্দ চলাচল,
বালির ঘড়ি মুখ ফেরালে আমার কথা বল, আমি তোর খুব সহজ বুকে আমার এই হাত পুরিয়েছি, তুই সময় পেলে আমার কথাও ভাব। তুই খালি আমার বই খাতায় আবার ভুল করে কাটা কুটি খেলায়, তোর কিছু বানাবো না আমিও ভুল করে দেখে ফেলি তোকে, আমার বই খাতায় আবার ভুল করে কাটা কুটি খেলায়, তোর কিছু বানাবো নাম ধরে আমি তো ভুল করে দেখে ফেলি তোকে। বাহ, ধন্যবাদ দিলাম না, কারণ ধন্যবাদ একবার দিয়ে বকা খেলাম, তো এখন আর ধন্যবাদ দিচ্ছি না। আরেকটা গান হতে পারে, আমি তো একদম মানে ডুবে গেলাম। মাইন্ড ভাই তো পুরো ফাটায় ফেললেন। ড্রাম বাজালো আরাফাত থেকে, ড্রাম বাজালেন আরাফাত ভাই, মানে শিল্পী কিন্তু আপনি এবং মাইন্ড ভাই, আমাদের কিন্তু আমাদের আর কেউ নেই কিন্তু, তো আপনাকে বেশিক্ষণ রাখবো না। খুবই ভুল হচ্ছে এখানে, কবি এবং আবৃত্তিকার আরো আমরা শোনেন, হীরার বিষয় আমি জানি না, ও করলে করুক, কিন্তু পৃথিবীর সকল কবি খুব বাজে হচ্ছে, মানে দুই একজন বাজে খুব বাজে ভাবে আবৃত্তি করে, আমি তাদের ভিতরে একজন। কবিরা কখনোই ভালো আবৃত্তি করে না, আর হীরা আমি বলছি কয়েকজন করে, খুব ইভেন রবীন্দ্রনাথ খুব বাজে ভাবে আবৃত্তি করে। আমি এটা সলভ করে দিই। আচ্ছা, তাহলে ওই মোস্তফার লেখা একটা কবিতা হীরা আবৃত্তি করবো। আরাফাত ভাই, আমি অনেক দিন পরে যে আপনাকে মাহিন ভাইকে আমরা শুনতে পাচ্ছি, মানে সেই সময়টাতে ফিরতে পারছি, আমার যে কি ভালো লাগছে। আমি আপনাদের কাছ থেকেই আরো শুনবো, আরো কবিতা, আরো গান, আমার এখন নেশার মতো লাগছে। শোনেন ভাইয়া, আমার ভাগ্যে এই জিনিসটা এখনো আসি না। হীরা আমার কবিতা আবৃত্তি করে না, রীতিমতো ইউটিউবে আছে, আমি তোমাকে আজকে এটা বললে হবে, এটা বলতে হবে না। ও আমি কবিতা লিখে পিছে পিছে ঘুরে বেড়ানো লাগে যে তুমি একটু করো, তুমি একটু করো। আমাদের নুসরাত জাহান খাওলা আপু কিন্তু অসাধারণ আবৃত্তি করেন। আপু এখানে আছে, আমি দেখতে পাচ্ছি সে চুপচুপ করে ভাইয়ার গান শুনছে। আপু তুমি একটা আবৃত্তি করো আমাদের জন্য। আমাকে আপাতত মাফ কর, তোরা তাহলে একটা নাচ হোক। তবে ইয়েও কিন্তু করে, এই যে আপু তোমাদের বাবুরা অনেক সুন্দর, কিন্তু ভীষণ সুন্দর করে তুমি ওদেরকে শিখিয়েছো। আচ্ছা, শরীফ অথবা স্নিগ্ধা, আমরা কিন্তু জানি না তোমরা কোনো কিছু করো কিনা, তোমরা কি একটু নাচবো না? করে ফেলো নাকি, অসুবিধা কি? হ্যাঁ, আমরা নাচতে পারি, কিন্তু এখানে তো নাচ দেখানো সম্ভব না। দেখানো সম্ভব। হ্যাঁ। তাহলে এই গানটা গাও না কেন? ও আমি নাচতে জানি না, আমাকে ছেড়ে দাও না। আরাফাত ভাই, আপনি খুব বেশিক্ষণ আমি রাখবো না, আপনার জন্য এটা হয়ে যাচ্ছে। তো আপনি আমাদের একটা শেষ পরিবেশনা দিয়ে আপনি ঘুমাতে চলে যান। তবে তার আগে আমি আসলে আরাফাত ভাই, মাহিন ভাই দুজনকে আমি ভীষণ আন্তরিকভাবে, মাহিন ভাই এখন ছাড়ছি না তো, মাহিন ভাই তো আছে না, ছাড়ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনাদেরকে বললাম এই অনুষ্ঠানটাতে আসার কথা, এবং ওনারা একদম মানে একেবারে সাথে চলে আসলাম প্রাণের টানে। আমি জানি আপনাদের রাত ওখানে, মাহিন ভাইয়ের কাজ আছে। এই বকা খাবে কিন্তু এখন বকা খাবে কিন্তু টাইম হয়ে আসছে বকা খাওয়ার। হ্যাঁ, দেয়াদি নাই এখানে, দেয়াদি নাই, ঠিক আছে। আচ্ছা, দেয়ার কোনো সিস্টেম নেই। হ্যাঁ, তাহলে কথা একটা গান দা, আপনি একটা কিছু করেন, আমি একটু পরে আবার গাচ্ছি, সমস্যা নাই। এই কিন্তু মাইন্ড দম নিয়ে নেই, আমায় গেছে। হ্যাঁ, একটু দম নেই কিছুক্ষণ। আচ্ছা, কোনটা করবো? আপনার বিখ্যাত কবিতাটা আবৃত্তি করেন না, আপনি ক্যাম্পাসের মতো যেটা শোনাতেন, ক্যাম্পাসে তো করবো। আচ্ছা, ঠিক আছে। ওই কোনটা, ওই যে তোর
মুগুর উঠছে ওইটা করবো নাকি তোর অগ্নিকোণটা করবো? অগ্নিকোণ করেন। অগ্নিকোণ, ঠিক আছে। আচ্ছা, একটু ভুল হয়ে যেতে পারে, এটা অনেকদিন প্র্যাকটিস নেই। হ্যাঁ, লিরিক্স একটু ভুল হতে পারে। সুভাষ মুখোপাধ্যায়ের অগ্নিকোণ। ভুলে গেলেও সমস্যা নাই, আমাদের তো মুখস্থ নাই। আপনি মানে আমি বলতে পারি যে অগ্নিকোণের তল্লাটে জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালা পানি, খুন হয়ে যায় সাদা সাদা ফেনা ঘুম ভাঙা দলবদ্ধ ঝোড়ের খুঁড়ো ধরে তলোয়ারে, বনে জঙ্গলে ছটপট করে প্রতিহিংসার পাখা, কাঁধের জোয়াল চুড়ে ফেলে দিয়ে ধনুকের মতো বাঁকা পিঠ করে টান করে ঘুরে দাঁড়ায় অগ্নিকোণের মানুষ। পেরাকে পেরানি টিনের খনিতে রবারের বনে মশলার দ্বীপে সোনা ফোলা ইরাবতী লেজুধারে উপত্যকায় বদ্বীপে নীল কান্তি মনির ঝিকি মিকি দেশে শ্যামে কম পচে অনামি পাহাড়ে মেকমে বান ডাকা জলে গম্বেনে ওঠা অগ্নিকোণের মানুষ। রক্তের পাকে শত্রুকে পুঁতে অন্ধকারের বুকে হাঁটু দিয়া দুহাতে উপড়ে আনে দুঃশাসনের ভিত। মেঘে মেঘে তারা চকমুখে ঠুকে পথের নিশানা করে, বজ্রের সুরে বেঁধে নেয় গলা। আকে দিন এসে গেছে ভাইরে, রক্তের দামে রক্তের ঋণ শোধবার। দিন এসে গেছে ভাইরে, বিদেশি রাজের প্রাণ ভোমরাকে নখে নখে টিপে মারবার। দিন আসে ভাই, কাস্তের মুখে নতুন ফসল তোলবার। কুঠিয়াল এক সাহেবের লাশ শকুনিতে খায় ছিঁড়ে, লুণ্ঠনকারী 25টা যুগ সাম্রাজ্যের নেশাতুরি চোখ থেকে। সে দৃশ্য দেখে সাদা ছেলে পেটে ধরে, যার কচি মেয়ে দিয়েছে গলায় দড়ি। সে দৃশ্য দেখে যার বংশের বাতি নিভে গেছে মরি মরকের হাওয়া লেগে। দেশের মাটিতে গড়াগড়ি যায় সুলতানের রাজরাজা ও জির শিখণ্ডীদের মাথা। অত্যাচারীর পাড়ায় পাড়ায় ত্রাহি ত্রাহি হাঁক ওঠে, দলে দলে তান কর্তা বিমান বাতাসে বারুদ ঠেসে ঠুসে দিয়ে মৃত্যুর মুখে কামানের দাগ তোলে। দুধের শিশুকে বুকেতে আঁকড়ে ধরে মরে শত শত শহর গায়ের অগ্নিকোণের মানুষ। সে আগুনে পথ চেনে বঞ্চিতদের দিগন্ত জোড়া মিছিল, রক্তে রক্তে ভেজে ওঠে লাল নিশান। জঙ্গলে জলে পাহাড়ের কোলে ঝটপট করে প্রতিহিংসার পাখা। ব্যারাকে ব্যারাকে বিদ্রোহী সেনা জাগে, অস্ত্রাগারের দ্বার খুলে তার জনতার পাশে দাঁড়ায়। লক্ষ লক্ষ পায়ের আওয়াজে কেঁপে কেঁপে ওঠে মাটি। ছত্রভঙ্গ দস্যুর দল আগুনে আগুনে রাজ্য পুড়িয়ে দিয়ে ল্যাজ তুলে ছোটে জাহাজে আকাশ জানে। লক্ষ লক্ষ হাতে অন্ধকারকে দুটুকরো করে অগ্নিকোণের মানুষ সূর্যকে ছেড়ে আনে। কোটি কণ্ঠের হুঙ্কারে লাগে বজ্রের কানে তালা, কোটি কণ্ঠের হুঙ্কারে লাগে বজ্রের কানে তালা, কোটি কণ্ঠের হুঙ্কারে লাগে বজ্রের কানে তালা। পোড়া মাঠে মাঠে বসন্ত ওঠে জেগে, পোড়া মাঠে মাঠে বসন্ত ওঠে জেগে, পোড়া মাঠে মাঠে বসন্ত ওঠে জেগে। That's it. ধন্যবাদ ভাইয়া। আমি জানি যে দিলে আমি বকা খাবো, তারপরেও বকা আমি নিলাম। সেটা হচ্ছে ভাই, মানে এইটা শোনার পরে মানে আমার সমস্ত রোমকূপ কিন্তু আপনার একদম এরকম হয়ে গেছে, বুঝছেন? অসাধারণ ভাই, ভাই অসাধারণ, ভাষাহীন। মানে আপনি অন্য লেভেলের এটা এইগুলো সব আমাদের পার্ট অফ আওয়ার আড্ডা। এগুলো কিন্তু আমরা সব আড্ডার কেন্দ্রিক, আমরা ওই যে ফর্মাল ওই সেই করবো এরকম না, কত কিছু হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা বলি, ওই যে একটা গান হঠাৎ করে একদিন যে 12টার সময় বাস বন্ধ হয়েছে, আমাদের সময় তো খুব বেশি গ্যাঞ্জাম হতো না, গেট লাগা দিচ্ছে 12টার সময় বাস বন্ধ। ওইটা ছিল আমাদের মানে ওই দিন ঈদ, ঠিক আছে, বাস বন্ধ মানে আমাদের আড্ডা চলবে। তো ওই একসময় বসে আমরা ওই ডায়না চত্বরে বসে একজন ওই সিগারেটের আগুন থেকে আগুন একটু ধরাইছে, একটা শীতকাল ছিল, কিন্তু একটা কাগজ দিয়ে আগুন ধরাইছে। এবার ওখানে বসে বসে আমরা গান গাচ্ছি যে জ্বালাইলে আগুন জ্বলবে, আগুন নিভাইবে তোর কোন বাবাই, আগুন জ্বালাইস নাই আমার গায়ে, আগুন জ্বালাইস নাই আমার গায়ে। এখন এটা গাচ্ছি আর দুই একটা করে কাগজ ফেলতেছে ওইখানে, ঠিক আছে। এবার পোলাপান যারা ছিল, মানে যারা এগুলো আমজনতা, ঠিক আছে, তো ওরা সবাই
যে যার মতো কাগজ খুঁড়ে নিয়ে আসে, ওইখানে দিচ্ছে আর গা বসে বসে গান গাচ্ছে। মানে একটা মজমা হয়ে গেছে গোল, এবং কিছুক্ষণ পরে পুলিশ চলে আসছে যে এখানে কি সমস্যা, এখানে আগুন ধরছে কেন। এই গানের তালে তালে সবাই মানে হই 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 হয়ে গেছে, একই 2 লাইন বারবার, জ্বালাইলে আগুন, জ্বলবে আগুন, নিভাবে তো বাবাই, আগুন জ্বালাস না আমার গায়ে, দিচ্ছে কাগজ দিচ্ছে আগুনে, আর এই গান চলতেছে। মানে কোন একটা উপলক্ষ পাইলেই হইতো। মানে আমাদের আড্ডা জাস্ট মানে আনবিলিভেবল সময় কাটাইছি মাহিন, মানে সবকিছু মিলে, মানে ইটস গোল্ডেন টাইমস। এনিওয়ে, তো ধন্যবাদ ভাইয়া। আপনি যদি আপনি থাকতে চান তাহলে আমরা খুব খুশি হব, আর যদি আপনি যেতে চান আমি যাই ভাইয়া, আজকে যাই, সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি অলরেডি তো 1:45 বাজে, কারণ আমাকে আবার উঠতে হবে সকালে। মাহিন, অনেক ধন্যবাদ। তুই একটা গান শুনে রে, তোর একটা গান শুনে যাই, আবার কবে শুনতে আচ্ছা, ঠিক আছে, কিন্তু হীরার তো কিছু করা হলো না। আমি শুনি, আমার তো মানে শোনাটাও একটা রাত আভি বাকি হে। আচ্ছা, ওকে। এবার একটা কমন গান করি। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। La 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 la. হাজার ভুলে চেয়েছে যে পথ, আমি চিনি চিনি সেই ঠিকানা। তোমার মনে নীরব ভাষা, সেও তো আমার আছে জানা। হাজার ভুলে চেয়েছে যে পথ, আমি চিনি চিনি সেই ঠিকানা। তোমার মনে নীরব ভাষা, সেও তো আমার আছে জানা। আমি তো চাই না তোমারে দ্বিধা, ভেঙে দাও কাজেরই বাধা। সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে। যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। ঝড়ে দিনে ভুলেছে আমি জানি জানি তার বেদনা। নতুন আলোর জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা। ঝড়ের দিনে ভুলেছে যে পথ, আমি জানি জানি তার বেদনা। জোয়ারে আমি
চাও তারে দিতে আশা তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখেরি সারা কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে রাখি তোমায় কাছে। থ্যাংক ইউ। পিঠে 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 আপনার বস্তা বেঁধেও বলছি, মার খেলো সমস্যা নেই। অসাধারণ অসাধারণ। আমি তো আমার তো আরো কবিতা শুনতে মন চাচ্ছে ভাই। আরেকটা গান কি হবে? পাহাড়ি মেয়ে, ওই যে পাহাড়ি মেয়ে গানটা আমি কিন্তু আমার মনে আছে আমি ক্যাম্পাসে অনেক নাচ করেছিলাম ওই গান শুনতে। কোথায় নাচ করছেন? কনসার্ট হয়েছিল ক্যাম্পাসে, মনে আছে আমাদের সময়ে। ও ভাইয়া এই গান আমি ভাবলাম যে ভাইয়া আপনি মিউট। আমাকে বাদে কোথায় নাচানাচি করে বেড়াচ্ছে ক্যাম্পাস। না ওই যে মাইলসের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি নামে পাথরের দ্বীপ চলে, পাথরের দ্বীপ চলে। ওই যে আমাদের ওই সময় ঢানা চত্বরে একটা ওপেন কনসার্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আরিফ তারপরে আলিফ আমরা সবাই গান টান করছিলাম। রাইট, ওই গানটা ভাইয়া প্লিজ। ওই গান গাও। আচ্ছা একটু পরে গাই, সমস্যা নাই, তোমরা এটা কিছু করো। আচ্ছা এইবার কিন্তু হীরা একটা আবৃত্তি করে। হীরা একটা করতে শুনবো। না 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 সিরিয়াসলি না হীরা, আমি আজকে হীরা একটা আবৃত্তি শুনি। এই ভাইরা এই করতে আমরা বলতাম, আমরা আমাদের এলাকায় বলতাম একটা আবৃত্তি গা, বলতাম তুই একটা আবৃত্তি গা, তো তুমি একটা আবৃত্তি গাও। কি অপমান, কি অপমান। আচ্ছা না 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 করো করো, আমি তোমারটা শুনে বিদায় নিই। আমার আসলে মনে হচ্ছে মানে ভালো লাগছে না যাতে এখন, টু বি অনেস্ট। ইউনো মাহিন কেমন লাগতেছে বুঝছো? মানে এখন যাই হয়তো ঘুমাবে না, ঠিক আছে স্বাভাবিক। মানে এখন তো হচ্ছে আপনার মনে করেন যে বিড়ি একটা ধরায় বসা দরকার ছিল। হয় না না, খুব ভালো লাগছে যে অনুষ্ঠানটা কিন্তু আর ফর্মালি অনুষ্ঠান নেই, এটা কিন্তু পুরো আড্ডা হয়ে গেছে। এটা দরকার ছিল। চাইলেও ফর্মাল করতে পারবা না, ফর্মাল অনুষ্ঠানের we have bad blood in vein, কি করবা সেটাই। আচ্ছা আমার তো ভয় লাগছে, মানে এত গুণী গুণী মানুষদের সামনে তো বিপদ। আমার পাশে বসে আছো, সাহস তো তোমার তো এখান থেকে সাহস নিয়ে আসছো, আমার পাশে বসে আছো। আচ্ছা আমি পড়ছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রসে। হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা,
আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছিল বীর কর। ভেরি বিউটিফুল। আমি আর কিছুই বললাম না। খুব সুন্দর, আপু অনেক সুন্দর খুব হয়েছে, সুন্দর। ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি পাস করেছো। আচ্ছা না, এখানে মোস্তফার কমেন্টস কিন্তু আমরা গ্রহণ করছি না, ঠিক আছে? ও যাই বলুক না কেন, হীরা, এটা ওর দিকে তাকানোর কোনো কারণ নেই, ঠিক আছে? তবে আমি কিন্তু খুব ভালো হয়েছে। খুব ভয়ে ছিলাম যে এই কেন? না কিছু খারাপ হয়ে যায়, তবে ভালোই হয়েছে আল্লাহর রহমতে। না আসলে আমি এটা কৃতিত্ব আমি আসলে এই অনুষ্ঠানে আমাকে সবাইকে দিব, আমাকে আমাকে দিচ্ছ। তোমাকে এবং আর সবাইকে, কারণ আমি এটার জন্যই বলছি, এই কবিতাটা তো আনন্দের কবিতা, এখানে আমি খুব আনন্দ, মানে আনন্দ একদম মন থেকে অটোমেটিক চলে আসলো না। ঠিক এই কবিতাটাই আমি কিছুদিন আগে অন্য একটা অনুষ্ঠানে করার কথা ভেবেছি। তো ঠিক তার আগে আমার আমি যখন পড়বো তার আগেই উপস্থাপক এসে, তখন মিতা হক মারা গিয়েছেন, সদ্য প্রয়াত। তো মিতা হক স্মরণে উনি এত বেদনা বিধুর কথা উনি স্মরণ করতে যে বললেন, হলো কি আমার মনটা একদম একেবারে খুবই খারাপ হয়ে গেল। তো এত খারাপ হয়ে গেল, তখন ঠিক ওই মুহূর্তে আমি আনন্দের কবিতাটা না আমি আনন্দের মতো পড়তে পারলাম না, আমার সেই কবিতার মধ্যে কেমন যেন দুঃখ ঢুকে গেল মনে হলো। এখানে আমি একটু বলি, হয়েছে কি না। বাংলা কি যেন আপনার অঙ্ক পরীক্ষার প্রিপারেশন নিয়ে গিয়ে দেখে যে বাংলা আসছে, বুঝছেন না? সময় তো এই কারণে আমি আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিব আমার মনটাকে এমন চাঙ্গা করে দেওয়ার জন্য। ভালো বোধ করছি, মনে হচ্ছে যেন এনার্জি ফিরে পেলাম সবাইকে দেখে। সত্যি ভাইয়া সবার জন্যই ভালো লাগে। অনুষ্ঠান কি বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে না তো? কিসের দীর্ঘ? আমি তো আরো শুনতে চাই, আমার তো মনে হয় তোমার তো রান্না বান্নার হয়ে গেল হীরা। এই মোস্তফা রান্না নিয়ে থাকে। না দুপুরে রান্না বান্না করা লাগবে তো তোমার। হীরা, হ্যাঁ হীরা মোস্তফার একটা টোস্ট বিস্কুট দাও ভাই। এই বছরের এই কি যেন প্রতিদিন টোস্ট বিস্কুট খাওয়া, এখন যদি টোস্ট বিস্কুট খায় তাহলে আল্লাহ আজকে থেকে তাহলে রান্না স্ট্রাইক হয়ে যাবে তুমি যদি এই কথা বলো। কালকে আরে না হলে উবার ইটস আছে না, উবার ইটসে দিয়ে দিলে। না ভালো টেক কেয়ার করে। আমি একটা ট্রেনিং এ গেছিলাম, 19 দিনের আমি ট্রেনিং এ ছিলাম। ওইখানে আমার খাওয়া দাওয়ার যে কি কষ্ট, অন্য একটা প্রভিন্সে, সেইখানে ও হচ্ছে কিভাবে এক বাঙালি মহিলা অ্যারেঞ্জ করে ফেলছে। সেই বাঙালি মহিলা রান্না করতো, আমি গিয়ে নিয়ে আসতাম। ও ওইখানে পর্যন্ত আমার টেক কেয়ার করছে। আমার হাত অনেক লম্বা। না সেটাই। এবার আমি আরো কবিতা, আরো গান প্লিজ। আমি তো আটকে যাচ্ছি, আমার তো যাওয়া দরকার। এই মাহিন, তুই কন্টিনিউ কর, আমি যাই রে নাকি? 2টা বাজে। ঠিক আছে, যান, সমস্যা নাই। ঘটনা হচ্ছে যে এখানে একা পারফর্ম করতে গেলে তো মুশকিল, আরো তো সবাইকে কিছু করতে হবে। আর কে আছে এখানে? যে যা পারো কিছু করো, ওরা করবে। এই যে কৌশিক আছে, তুই ও করবে, তুই কর। পারফরমেন্স করে লাগবে তো, ধন্যবাদ দিতে হবে না, পারফরমেন্স করে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ, না হবে ইনশাআল্লাহ। আমি তাহলে যাচ্ছি। ওই যে কমেন্ট আসছে, স্নিগ্ধা শরীফ ভাই জুটির একটা পরিবেশনা চাই। হ্যাঁ তাই তো, এই তো কমেন্ট চলে আসছে নিচে। সেই আচ্ছা ঠিক আছে, আমি খোদাফেজ, ঈদ মোবারক সবাইকে।
আমার ভালো লাগতো, অনেস্টলি বলছি, আমার ভালো লাগতো যদি আরেকটু সময় আমি আগে পেতাম, কিন্তু এখন ওই যে 2টা বাজে আমার অলরেডি, আমার আবার 3 ঘন্টা পরে আমাকে উঠতে হবে আবার। ঠিক আছে, আপনি ওকে, ধন্যবাদ। আমরা কি শেষ করে মানে বিদায়ের আগে আমি তাহলে বলি, একটা দিন কি এমন হতে পারে যে আপনার অনেক অনেক কবিতা শুনবো, মাহিন ভাইয়ের অনেক অনেক গান শুনবো, শুনতেই থাকবো, মানে এতদিনকার যতক্ষণ মানে ওই যে जब तक तेरा पैर चलेगा तब तक मेरा गान चलेगा, নাকি ওই যে স্টাইলের মতো নাকি, মানে যতক্ষণ বাসন্তী তো ওই স্টাইল মাহির বুঝছস, যতক্ষণ পর্যন্ত আমাদের হাত পা না উঠে যাবে গান চলবে। না করে অসুবিধা নেই, সবাই মিলে একটা অর্গানাইজ করে একটু সময় নিয়ে মাহিনের যখন থাকে ব্রেকটা করে আমরা একটু করে আড্ডা দিলাম আমরা, ঠিক আছে, সবার সাথে নিয়ে আড্ডা দিলাম। It can be done. No worries. অনেক অনেক ধন্যবাদ। ওকে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ওকে ইয়াসির ভাই, আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। মাসুমা তুমি তো শুধু শুনেই গেলে, তুমি ছোট আপু, খোদা হাফেজ, ভালো থেকো, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাই অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আমাদের আসলে অনুষ্ঠানের শেষের দিকে, কারণ আমরা গান নাচ কিছুই পারি না, এখন আমাদের মাহিন ভাই শেষ একটা গান। মাহিন ভাই আবার মাহিন ভাই আর তো আমরা আর তো কেউ কিছু পারি না। এই তুই কি কোনো কিছু পারিস? তুই কি গান গাইতে পারিস? না আমি আমরা কোনো কিছু পারি না। তাহলে আমাদের না ব্যাক সিটার গান পারি। তো মাহিন ভাই একটা বিদায় একটা সঙ্গীত গেয়ে আমাদের ধন্য করুন, আর আমরা আর দীর্ঘায়িত করব না। জি, অনেকের ঈদের দিন, অনেকের অনেক অনেক ব্যস্ততা, তো শেষ পরিবেশনা আপনার কাছ থেকে আসুক, তারপরে আমরা বিদায় নেব সবার কাছ থেকে। একটা রিকোয়েস্ট আসছে নুসরাত আপুর সাথে মিরাজ ফাজিল। হ্যাঁ এটা খুব ভালো হবে, নুসরাত আপুর সাথে কি ডুয়েট গান? হ্যাঁ, নাকি আমি গান গাবো, নাচবে? না এমন হতে পারে, ডুয়েট ঝগড়াও হতে পারে, এনিথিং। ওর সাথে আমার ডুয়েট পারফর্ম করার মতন কিছু নাই, কারণ আমি আবৃত্তি করতে পারি না এবং ও গান গাইতে পারে না। তাহলে ঝগড়া তো করতে পারেন। হ্যাঁ, ঝগড়া তো করতে পারেন। আমাদের ঝগড়াঝাটি অন্যরকম, মনে কর যে একজন চিৎকার করে আরেকজন চুপচাপ থাকে, এরকম হয়ে গেছে এখন। মানে বেশিক্ষণ থাকে না এই জন্য ঝগড়াঝাটি, বুঝছিস? আচ্ছা, ঈদের দিন আমরা ইনা করি, তাহলে আপনি একটা গান করেন, আমরা শুনি, আর অন্য এক অনুষ্ঠানে আমরা আপন নাচ দেখবো আর কি। তোমারে দেবে না সামনে পাইলে না চায়। ও কি যে ফাজলামো করতাম আপার সাথে, আল্লাহ, সারা দিন ফাজলামো করতাম। তো আপা তো এখানে আছে, চুপ করে বসে আছে, দেখ। হ্যাঁ জানি তো, আপনার খালা আপু, ববি আপু, এদের সাথে তো সারা দিন ফাজলামো করতাম। আরো কিছু লোকজনকে আনতে পারলি না? মানুষজন কই সব? আর তো পাওয়া গেল না মাল, যা পাওয়া গেল এই আপাতত গোডাউনে ছিল। ইনশাল্লাহ সামনে মানে আসছে আর কি, তো প্রোডাকশনে আছে, ইনশাল্লাহ আসবে এই অনুষ্ঠান। আপনার যদি ভালো হয়, সফল হয়, তাহলে মনে করুন অনেকেই নাম লেখাবে যে আমরাও মুক্তিযুদ্ধে যেতে চাই, আমাদের নামও লেখাবে। সো আপনি যদি এই অনুষ্ঠানটা হিট করতে পারেন, গান গায়ে গেলে কি করব? গান না গাইলে তো তোমরা ছাড়ছো না। এটা হচ্ছে আমাদের ওই বিটিভির আনন্দ মেলার মতো, এটা হচ্ছে ইবির আনন্দ মেলা আর কি, ইবির আনন্দ মেলা। চলবে? তাহলে কি এই গানের পরে শেষ নাকি? ইনশাল্লাহ শেষ আকর্ষণ না, এরকম আকর্ষণ না, বিষয়টা হচ্ছে যে আর কেউ কোনো কিছু করলে ভালো হতো। শেষ তো হীরা তো আর কিছু করতে পারতো।
আর তো কেউ কোনো কিছু পারে না। এখন এরপরে আমি হচ্ছে আপনার একটা ওই হামদ অথবা নাদ দিয়ে আমাদের শেষ করতে হবে আর কি। আমরা তো ভালো, সমস্যা কি? ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। আমি সেই সুরের জানে ছুটে চলেছি তার পানে, আমি সেই সুরের টানে ছুটে চলেছি তার পানে, তার বেদনার সঙ্গী হতে সেই সুর আমার শুধু ডাকে, শুধু ডাকে, শুধু ডাকে। মনে হয় তার সেই সুরে কত বেদনা আছে লুকিয়ে, মনে হয় তার সেই সুরে কত বেদনা আছে লুকিয়ে, শত দুঃখের রজনী পেরিয়ে সেই সুর যেন ভেসে আসে, ভেসে আসে, ভেসে আসে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে দিলে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। ওই দূর পাহাড়ের ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে টিলে গাইছে আপন সুরে, আপন সুরে, আপন সুরে। থ্যাংক ইউ। অসাধারণ, অনেক সুন্দর ভাইয়া, অনেক ভালো লাগলো। হ্যাঁ। মাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চরম ব্যস্ততার ভেতর দিয়ে আপনার ক্লাস ছেড়ে এসে এবং আমাদেরকে মিস করে আসছি আর কি। যাই হোক, সমস্যা নাই। আমি খুবই খুশি এবং কিছুটা হলেও আজকে যে মনে একটু ভার ছিল, ভারটা মুক্ত হয়েছি আর কি। ভালো লাগতো আমাদের জেনে ভালো লাগলো যে আপনার তোমরা যে ওদেরকে নিয়ে আসছো সারপ্রাইজ হিসাবে, মানে আমি এটা অভিভূত। আমি চিন্তাই করি, আমি আসলে ভাবিই নাই। আমি আরো ওকে ফোন করে বলছি একটা লাইভ হচ্ছে, লাইভ দেখো। ও বলছে তুমি ওদের বললো না যে আমি লাইভ দেখতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলবো না। এই আপু তো দুই দিকেই মনে হচ্ছে গেম খেলেছে মনে হচ্ছে। আমাদেরকেও আমার বলছে তুমি ওদের বললো না যে আমি লাইভ দেখতেছি। ঠিক আছে। ও বাবা, আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এবং যারা আজকের অনুষ্ঠানের পেছনে থেকে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা আজকে ঈদের দিন প্রবাসে থেকে শত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।
ছোট ভাই, বোন এবং বড় ভাই যারা ছিলেন, আমাদের অনুষ্ঠানকে আমি সার্থক হিসাবে দেখছি। আসলে মানে সার্থকতা অথবা মানে বিফল এইসব কথা আমরা বলবো না। এটা ছিল একটা আড্ডা, এটা একটা আড্ডা ছিল। সেই মানটাকে আমরা উত্তীর্ণ করতে পেরেছি, কারণ আমরা প্রাণ খুলে আড্ডা দিয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ইনশাল্লাহ আমরা সামনের আরো কোনো বিশেষ দিনে, সেটা হতে পারে আমাদের ভার্সিটির কোনো জন্মদিন, অথবা আমাদের ভার্সিটির কোনো অ্যাচিভমেন্ট, অথবা আমাদের ন্যাশনাল কোনো ফেস্টিভ্যালে, অথবা আমরা আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে, হয়তো কুরবানি ঈদে আমরা এরকম করব। এবং এই আশাবাদ আমার ব্যক্ত থাকবে যে আমরা এখন থেকে এটা কন্টিনিউ করবো, কারণ এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। আমাদের দেশের বাইরে যারা আছি এবং দেশের আমরা একে অন্যের সাথে আমাদের অনুভূতিটাকে শেয়ার করে নিচ্ছি, কারণ আমরা দেশের বাইরে যারা থাকি একমাত্র আমরা তারাই বুঝি যে দেশের বাইরে থেকে ঈদ করার কি কষ্ট। অনেকেই মনে করে যে আমরা খুব ভালো দেশে, উন্নত দেশে আছি। আসলে উন্নতি সবকিছু তো একা উপভোগ করা যায় না, সুখ কখনো একা উপভোগ করা যায় না, এর জন্য পরিবার লাগে, বন্ধু বান্ধব লাগে। তো সেই অর্থে আমরা হয়তোবা উন্নত জীবন যাপন করছি, কিন্তু উন্নত মানে সেই অর্থে আমরা মানে আমাদের মানসিক শান্তি আমরা আসলে পাই না। সবসময় আমাদের দেশটাকে মিস করি, ফ্যামিলিকে মিস করি, বন্ধু বান্ধব মিস করি, এমনকি আমার প্রিয় শহরের রাস্তাঘাট আমি মিস করি। আমি মিস করি ঈদের সময়। তো সেই জায়গা থেকে আমি আশাবাদ ব্যক্ত রাখবো যে আমরা প্রতি ঈদে আমরা এরকম অনুষ্ঠান করব, এবং আরো অনেক মানুষ, অনেক মেধাবী মানুষ যারা দেশের বাইরে, আমি বাদে, আমরা অবশ্য মেধাবী না, দেশের বাইরে যারা আছেন তারা সম্পৃক্ত হবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বাদ বাকি আমি একটা দুটো লাইন বলে শেষ করি, আমিও চলে যাব। সেটা হচ্ছে যে আমাদের তো আসলে এখানে আমাদের অনেকের ঈদ হয়ে গেল, যেমন লন্ডনে আজকে ঈদ হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে তো আগামীকাল ঈদ। তো এবছরের ঈদটা, গত বছরের ঈদেও মানুষ অনেক কষ্ট করেছে, এবছরও করছে করোনার কারণে, কিন্তু আসলে সব মানুষ সমানভাবে আসলে ঈদ ওইভাবে উদযাপন করতে পারছে না। আমরা ওই পেপার পত্রিকায় যতই দেখি মানুষ বাড়ি যাচ্ছে বা যাই হোক, মানুষ আসলে অনেক ধরনের বিপদ আপদে আছে। আমাদের পাশের দেশ ভারতেও অনেক মানুষ অনেক বিপদে আছে, এবং সর্বোপরি মুসলমানরাই বিভিন্ন জায়গায় আসলে অনেক ধরনের বিপদের মধ্যে আছে। ঈদের দিন অনেকের কাছে আসলে ঈদ হিসেবে পালন করতে তারা পারছে না। তো এই জায়গা থেকে আমরা আসলে যে যার জায়গা থেকে বিশ্বের সকল মানুষের জন্যই আমরা দোয়া করি, করোনা, বিশেষ করে করোনাটা যাতে দ্রুত পৃথিবী থেকে বিদায় হয়। ভ্যাকসিনেশন যাদের হয় নাই, যে যার জায়গা থেকে ভ্যাকসিন নিয়ে নেওয়ার চেষ্টা করেন তাড়াতাড়ি। আর হচ্ছে আমাদের দেশে আগামীকাল ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা আমাদের এই ছোট্ট এই পরিবেশনার পক্ষ থেকে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে আমাদের শিক্ষক, আমাদের বড় ভাই এবং আমাদের ছোট ভাই বা আমাদের ব্যাচমেট যারা যেখানে আছেন, বন্ধুরা, ভাই বোন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে মানে প্রাণ ঢালা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর যার যত ধরনের সমস্যা আছে, আল্লাহ যেন সবাইকে সমস্যা থেকে দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। এই হচ্ছে আমাদের এবারের দোয়া। সবাইকে ধন্যবাদ। হীরা কিছু বলবো বলে আমাকে বিদায় নিয়ে নিই আমরা। আমাদের আসলে বাইরের ঈদটা অলরেডি তুমি বলেছো, আমাদের মনটা অনেক খারাপ থাকে। তারপরেও এই অনুষ্ঠানটার কারণে আমি অনেক প্রিয় মুখের সাথে মানে অনেকটা সময় পার করতে পারলাম। তো এই কারণে আমি ইবিএন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার জন্য আমার দোয়া এবং অনেক শুভকামনা থাকলো যে যেখানেই থাকেন না কেন, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। এটাই আসলে প্রত্যাশা, সবচেয়ে বড় প্রত্যাশা এখন। অনেক ধন্যবাদ। আস্তালা ভিস্তা। সবাইকে অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে এত সুন্দর একটি আড্ডা উপহার দেওয়ার জন্য। এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী 3 দিন আরো অনেক অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ইবিএন পেজে। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতেও থাকবো। One.